Assalamu alaikum everyone. Welcome to the virtual class of Ideal College. I am Mohsina Hussain, one of your English lecturers of your college. I hope তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। যে যেখানেই আছো তোমাদের পড়াশোনাগুলো করছো। অলরেডি তোমাদের সেকেন্ড টিউটোরিয়াল এক্সাম শেষ হলো। আশা করি এক্সামটিও তোমাদের ভালো হয়েছে। এখন আমরা নতুন একটা পড়ায় আসি। তোমাদের টিউটোরিয়াল পরীক্ষায় যেসব জিনিসগুলো ছিল সেই টপিকগুলো ছিল ফার্স্ট টিউটোরিয়ালে তোমরা করেছো কি যে তোমাদের ফার্স্ট পেপার থেকে ইউনিট 1টি তোমরা করে ফেলেছো এবং সেকেন্ড পেপারে তোমরা ফার্স্ট সেমিস্টার এবং তোমাদের ফার্স্ট টিউটোরিয়াল এবং সেকেন্ড টিউটোরিয়াল এক্সামে স্পেশাল ইউজ অফ ওয়ার্ডস, কমপ্লিটিং সেন্টেন্স এই টপিকগুলো পেয়েছো। এখন আমি টোটালি নতুন একটা টপিকে চলে আসি, যে জিনিসগুলো তোমাদের অলরেডি পড়া হয়ে গেছে সেগুলোর বাহিরে। প্রিপোজিশন। হ্যাঁ, এখন বলতে পারো যে প্রিপোজিশন এটি তোমাদের জন্য নতুন টপিক না, এটা তোমরা এর আগেও করে এসেছো, কিন্তু কলেজে যেহেতু এ পর্যন্ত ডিসকাস করা হয়নি এজন্য আমি সেটি নিয়ে আলোচনা করব আজকে। ফার্স্টেই তোমরা এক্সামে কিভাবে প্রিপোজিশনটা পাবা সেটা আমি আলোচনা করব। এরপর প্রিপোজিশন রুলস আকারে কিছু জিনিস দেখিয়ে দিব যেন তোমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসগুলো করতে সুবিধা হয়। তার আগে আরেকটি কথা বলে নিই, সেটা হচ্ছে তোমাদের সিলেবাস রিলেটেড। ফার্স্ট টিউটোরিয়াল এবং সেকেন্ড টিউটোরিয়াল এক্সামে তোমরা যে জিনিসগুলো পেয়েছো যখন তোমরা ফার্স্ট সেমিস্টার এক্সাম দিবে সেই জিনিসগুলো কিন্তু ইনক্লুডেড। এবং তোমরা যে সেকেন্ড টিউটোরিয়াল এক্সাম দিয়েছো সে সময় আমি কিছু কোশ্চেন পেয়েছি, যে দেখা যাচ্ছে যে কিছু স্টুডেন্ট আমাকে কল করেছে, নক করেছে, করে জিজ্ঞেস করেছে যে এখানে যে আমরা টিউটোরিয়াল এক্সাম দিচ্ছি সিলেবাসটা কোথায় থেকে হচ্ছে, সিলেবাসটা কি। তোমাদের ক্লাসে যে সিলেবাসগুলো ফলো করা হচ্ছে, ক্লাসে যে টপিকগুলো আলোচনা করা হচ্ছে, যে চ্যাপ্টারগুলো আলোচনা করা হচ্ছে সেগুলোই কিন্তু তোমাদের সিলেবাস। কারণ তোমাদের কারিকুলাম এরকমভাবে এবার করা হয়েছে যে হ্যাঁ সবসময় জুলাই মাস থেকে তোমরা স্টার্ট করো, কিন্তু এবার আমরা অলরেডি 3 মাস পিছিয়ে গিয়েছি, যার কারণে এখন তোমরা যেভাবে পড়ছো সেভাবেই পড়তে হবে। মান্থ অনুযায়ী তুমি দেখলে আর সিলেবাস যেটা কলেজ থেকে দেয়া হয়েছে সেটা মিলাতে পারবে না। তাহলে ক্লাসগুলো মোটামুটি ভালো মতো তোমরা ফলো করবে, দেখা যাবে যে তোমরা অনেক কিছু কভার করে ফেলতে পারছো। এখন আসি আমাদের পড়ায়। ফার্স্টেই প্রিপোজিশন কি, তোমরা প্রিপোজিশনটা কিভাবে পাচ্ছ এক্সামে, প্রিপোজিশনটা কি, এগুলো রিলেটেড কোশ্চেনগুলো আমি আলোচনা করছি যেগুলো তোমরা মোটামুটি জানো। তোমরা অলরেডি সবাই বই কিনে ফেলেছো, আমরা তোমাদেরকে যে বইটা সাজেস্ট করেছি সেই বইটা তোমরা কিনে ফেলবে, অথবা তোমরা যদি অন্য কোনো বই ফলো করো দেখবে যে বোর্ড কোশ্চেনগুলো ফলো করলেও দেখবে যে তোমাদের প্রিপোজিশনটা কোশ্চেন নাম্বার 2তে থাকছে। এখন এই কোশ্চেন নাম্বার 2তে যে প্রিপোজিশনগুলো থাকছে সেটার কিন্তু কোনো ক্লু দেয়া থাকে না, 10টা শূন্যস্থান করতে হচ্ছে, 10টা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করতে হচ্ছে, সেটার জন্য তোমাদের 5 মার্কস থাকছে। এখন প্রিপোজিশনটা কি, হোয়াট ইজ প্রিপোজিশন, এটা আমরা সবাই জানি যে ইটস আ পার্ট অফ পার্টস অফ স্পিচ। যে পার্টস অফ স্পিচের যে 8 কাইন্ডস অফ পার্টস অফ স্পিচ আছে তার ভেতরে একটা হচ্ছে এই প্রিপোজিশনটা। আমরা 8 কাইন্ডসটা কি মনে আছে পার্টস অফ স্পিচের কাইন্ডসগুলো? আমরা আরেকবার একটুখানি রিভিউ করে নিই। কি কি বলো তো? নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন অ্যান্ড ইন্টারজেকশন। এই যে প্রিপোজিশনটা আমি লিখলাম, এখন প্রিপোজিশনের ইউজটা কি? আমরা সবাই কয়েকটা প্রিপোজিশনের ইউজ মনে রাখতে পারি, কিন্তু কিছু কিছু নট প্রিপোজিশন, কয়েকটা পার্টস অফ স্পিচের ইউজ আমরা মনে রাখতে পারি, কিন্তু আবার কতগুলো ভুলে যাই। ফার্স্ট কথা, যে নাউন কোনটা, যে কোনো কিছুর নাম। আমি একদম সংক্ষেপে বলে দিচ্ছি, ব্রিফলি বলছি জাস্ট তোমাদের রিভিউয়ের জন্য। নাউন হচ্ছে কোনো কিছুর নাম, প্রোনাউন হচ্ছে নাউনের পরিবর্তে যেটা তুমি ইউজ করছো, অল্টারনেটিভ অফ নাউন। দেন অ্যাডজেক্টিভ হচ্ছে যখন তুমি নাউন অথবা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ, পরিমাপ এগুলোর নিয়ে আলোচনা করো, সেটা হচ্ছে তোমার অ্যাডজেক্টিভ। ফোর্থ ওয়ান হচ্ছে ভার্ব। ভার্ব কি? কোনো প্রকার কাজ। এই কয়েকটা আমরা খুব ভালো মতো পারি, কনফিউশন লেগে যায় আমাদের অ্যাডভার্বে। হোয়াট ইজ অ্যাডভার্ব? অ্যাডভার্ব কিন্তু কোনো নাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা প্রকাশ করছে না, সেটা প্রকাশ করছে অ্যাডজেক্টিভের, ভার্বের অথবা অ্যাডভার্বের। অর্থাৎ যে ওয়ার্ড দ্বারা তোমার অ্যাডজেক্টিভ, ভার্ব এবং অন্য কোনো অ্যাডভার্বের দোষ, গুণ, অবস্থা প্রকাশ পায় সেটা হচ্ছে অ্যাডভার্ব। দেন প্রিপোজিশন। প্রিপোজিশন কি?
এটাতে একটু কনফিউশন থাকে যে প্রিপোজিশন আমরা কোথায় ইউজ করব। কিছু কিছু জায়গায় দেখা যায় যে জিজ্ঞেস করলে হঠাৎ করে তোমাদের চিন্তায় পড়ে যাও যে কোথায় যেন ইউজ করি প্রিপোজিশন, ভার্বের আগে ইউজ হয়, কারণ আমরা টু ইট কথাটা শুনে এসেছি, তার মানে ভার্বের আগে বসছে। অ্যাকচুয়ালি ভার্বের আগে প্রিপোজিশন না, আমরা প্রিপোজিশনটা ইউজ করি নাউনের আগে। প্রি অর্থ পূর্বে, পজিশন অর্থ অবস্থান, অর্থ অনুযায়ী তোমার প্রিপোজিশনকে ভাঙলে এটা হয় যে প্রি অর্থ পূর্বে, পজিশন অর্থ অবস্থান, অর্থাৎ নাউনের পূর্বে অবস্থান করে নাউন অথবা প্রোনাউনকে যখন একটা সেন্টেন্সের সাথে যুক্ত করা হয় সেই জিনিসটার কাজ হচ্ছে এই প্রিপোজিশনের। প্রিপোজিশনের কাজই হচ্ছে নাউন এবং প্রোনাউনের সাথে সেন্টেন্সের বাকি পার্টস অফ স্পিচগুলোর একটা অবস্থান তৈরি করা অথবা সম্পর্ক তৈরি করা। বোঝা গিয়েছে? এবং কনজাংশন হচ্ছে তোমার অ্যান্ড, সো, বাট এগুলো যেটা দিয়ে তুমি কি করছো, যুক্ত করছো একটা ওয়ার্ডকে অন্য আরেকটা ওয়ার্ডের সাথে, একটা পার্টস অফ স্পিচের সাথে আরেকটা পার্টস অফ স্পিচকে। আর ইন্টারজেকশনটা হচ্ছে তোমার মেইনলি যেসব শব্দগুলো দ্বারা আমরা আমাদের আবেগ প্রকাশ পাই, আবেগ অনুভূতি প্রকাশ পাই, যেমন হাই না, হুররে, ওয়াও, এলাস, এসব ওয়ার্ডগুলো হচ্ছে তোমার ইন্টারজেকশন। এখন আসো প্রিপোজিশনে আসি। প্রিপোজিশন আমি বললাম যে নাউনের পূর্বে অবস্থান করে, নাউনের সাথে একটা সেন্টেন্সের অন্যান্য পার্টস অফ স্পিচগুলোর সম্পর্ক তৈরি করে। এখন কিভাবে তৈরি করে এবং কোন কোন জায়গাগুলোতে সেটা হয় সেই ব্যবহারগুলো আমি এখানে লিখেছি। তুমি যদি কাইন্ডস বলো অথবা কোন কোন ক্ষেত্রে এটা ব্যবহার হয় সেদিকের দিকটা চিন্তা করো, তখন দেখবে যে প্রিপোজিশন আমরা 5 ভাবে এবং 5টা জায়গায় ব্যবহার করতে পারি। ফার্স্ট ওয়ান, লোকেশন অ্যান্ড প্লেস অনুযায়ী, যে লোকেশন এবং প্লেসের সাথে আমরা প্রিপোজিশনগুলো যুক্ত করি। সেকেন্ড ওয়ান, টাইম। টাইমগুলোকে যখন আমরা ইন্ডিকেট করি, বিভিন্ন অবস্থা প্রকাশ পায় টাইমের, তখন সেখানে আমি প্রিপোজিশন অ্যাড করি। ডিরেকশন, ডিরেকশন অথবা মুভমেন্টের সাথেও আমাদের কি প্রিপোজিশনগুলো ব্যবহার করা হচ্ছে। দেন ম্যানার্স অ্যান্ড এজেন্ট, অর্থাৎ কিভাবে হচ্ছে এইসব জিনিস, কিভাবে, কাকে, এসব কোশ্চেনগুলো দিয়ে যখন আমরা করছি তখন আমরা ম্যানার্স এবং এজেন্টটা পাই। এবং কজেস অ্যান্ড রিজনের ক্ষেত্রে তোমার বিভিন্ন কারণগুলো আমরা বলছি যে কিভাবে হচ্ছে কোনো কাজ, কি কারণে হচ্ছে, এসব জায়গাগুলোতে আমরা প্রিপোজিশনগুলো ইউজ করি। আজকে আমি তোমাদেরকে আলোচনা করব লোকেশন এবং টাইম নিয়ে, অর্থাৎ লোকেশনগুলোর ক্ষেত্রে কোন কোন লোকেশনে আমরা কিভাবে ব্যবহার করব, প্লেসের ক্ষেত্রে আমরা কিভাবে ব্যবহার করব একটা পার্টস অফ একটা প্রিপোজিশন, আবার টাইমের ক্ষেত্রে আমরা কিভাবে প্রিপোজিশনগুলো ব্যবহার করব সেই জিনিসগুলো নিয়ে আলোচনা করব। এবং পরবর্তী ক্লাসে বাকিগুলো আমরা আলোচনা করে তোমাদের সাথে একটা এক্সাম্পল অথবা একটা কোশ্চেন নিয়ে আলোচনা করব, যে কোশ্চেন অ্যাকচুয়ালি তোমাদের প্র্যাকটিসটা, এক্সারসাইজ নিয়ে আমি আলোচনা করব। এখন আসো এই দুটোতে, লোকেশন অ্যান্ড প্লেস। লোকেশন এবং প্লেস বলতে আমরা বুঝি যে কোনো একটা স্থানের কথা বোঝানো হচ্ছে, কিন্তু স্থানটা কীরকম হবে, কিভাবে আমরা বুঝব, তার প্রিপোজিশনগুলো দেখে, তার ব্যবহার দেখে, যে কোথায় কোথায় কোন প্রিপোজিশনটা ব্যবহার হবে সেটা নিয়ে আমরা কনফিউশনে পড়ে যাই। তার আগে আমি আরেকটা কথা বলে নিই, এটা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট কথা, প্রিপোজিশনের ইউজ। এটা আমার ফার্স্টে বলে নেওয়া উচিত ছিল, এখন আমি বলে দিচ্ছি তোমাদের এক্সাম্পলে ঢোকার আগে, যে যখন তোমরা কোশ্চেন আকারে একটা প্রিপোজিশন পাচ্ছ, তোমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থাকছে 10টা, দেখা যায় যে প্রিপোজিশনেও ভুল করে অনেকে এখন পর্যন্ত, যারা কিনা একটু প্রিপোজিশনে উইক, যারা প্রিপোজিশনগুলো ঠিকমতো করনি, তাদের ক্ষেত্রে এই ভুলগুলো হয় যে কিছু কিছু ওয়ার্ডস আছে যারা তোমরা প্রিপোজিশনের ক্ষেত্রে এগুলো লিখে ফেলো। আমি কিছু ওয়ার্ডস লিখছি, এই ওয়ার্ডসগুলো ফার্স্টে নোট করো।
দেখো আমি কয়েকটা ওয়ার্ডস মোটামুটি লিখলাম, আমার যে ওয়ার্ডসগুলো মনে আছে সেগুলো, যে এই ওয়ার্ডগুলো কিন্তু প্রায় সময়ই আমরা তোমাদের কি প্রিপোজিশনের ভেতরে দেখতে পাই। যখন তোমরা ভুল লিখো কোনো প্রিপোজিশন, তখন এই ওয়ার্ডসগুলো প্রায় সময় চলে আসে। তোমাদের প্রিপোজিশন বোঝার আগে জানতে হবে প্রিপোজিশন কোনগুলো, কোন ওয়ার্ডসগুলো আমি প্রিপোজিশন হিসেবে ব্যবহার করি, কোনগুলো আমি কনজাংশন হিসেবে ব্যবহার করি, কোনটা আমি ভার্ব, কোনটা আমি প্রোনাউন হিসেবে ব্যবহার করি। যেমন আরও কিছু জিনিস আসবে, সেটা হচ্ছে দেখো এখানে আমি অনেকগুলো ওয়ার্ডস লিখেছি, তাই না? এই ওয়ার্ডগুলো একটাও প্রিপোজিশন না, সবগুলোর কিন্তু আলাদা আলাদা পার্টস অফ স্পিচ। ফার্স্টে আমি অ্যান্ড লিখেছি, বাট লিখেছি, সো লিখেছি, এগুলো হচ্ছে কনজাংশন হিসেবে আমি ব্যবহার করছি। এরপর এম, ইজ, ওয়াজ, বি, এই কয়েকটা হচ্ছে ভার্ব। আমি এম, ইজ লিখেছি, ওয়াজ লিখেছি, এগুলো কি অক্সিলারি ভার্ব, বি ভার্ব। এই ভার্বগুলো দেখা যায় যেহেতু ছোট, সেক্ষেত্রে আমরা কি করছি প্রিপোজিশনের জায়গায় লিখে দিচ্ছি। এবং অনেক সময় দেখা যায় যে প্রিপোজিশনটা আমরা যেহেতু নাউনের আগে বসাই, আমরা কিন্তু চিন্তা করি যখন একটা প্রিপোজিশন করি অথবা যে জিনিসটাই আমি করি না কেন, সেটার সেন্টেন্সটা আমি উচ্চারণ করতে অথবা সেন্টেন্সটা আটার করতে, যে হ্যাঁ সেটা কিভাবে আমি আটার করতে পারি, কিভাবে আমি কমিউনিকেশনের সময় ইউজ করব, সেই জিনিসটা খেয়াল করেই কিন্তু আমরা শূন্যস্থানটা ফিল আপ করি। সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে এইসব ওয়ার্ডগুলোর কোনোটা ওয়ার্ড দিয়ে যে চলে আসছে যে হ্যাঁ এরকমভাবে তো এই সেন্টেন্সটা হতে পারে, তাহলে এটা আমি লিখে দিই। কিন্তু প্রিপোজিশনে এই ওয়ার্ডগুলো ব্যবহার করা যাবে না, কজ এগুলো প্রিপোজিশন না। প্রিপোজিশনের ক্ষেত্রে যেগুলো প্রিপোজিশন, অনলি প্রিপোজিশনগুলোই তোমরা ব্যবহার করবে, সেখানে কোনো আর্টিকেল আসবে না, কোনো কনজাংশন আসবে না, কোনো ভার্ব আসবে না, অথবা অন্য কোনো প্রোনাউনও আসবে না। এরপর এই যে অ্যান লিখেছি, এই অ্যানটা হচ্ছে আর্টিকেল, দি আর্টিকেল। আর্টিকেলের ইউজও অনেক সময় দেখা যায় যে তোমাদের প্রিপোজিশনের ভেতর চলে আসে। আমরা আর্টিকেলে এ, এন, দি, এই তিনটে দিয়ে আর্টিকেল করি এবং সাথে একটা ক্রস ইউজ করি, যেটাতে কিনা আর্টিকেল হবে না। এখন প্রিপোজিশনের ক্ষেত্রেও কিন্তু অনেকে এই কাজটা করে, যে আমার তো প্রিপোজিশন মনে হচ্ছে না, অথবা মনে হচ্ছে এখানে কোনো প্রিপোজিশন হবে না, এক কাজ করে একটা ক্রস দিয়ে দেই, তাহলে আমাকে টিচার মার্কস দিবে। এই জিনিসটা এটাও কিন্তু প্রিপোজিশনে হয় না, অনলি আর্টিকেলের ক্ষেত্রে আমরা প্রিপোজিশনটা আমরা কি এই ক্রসটা ব্যবহার করব। দেখতে পেরেছো? দেখা যাচ্ছে এই ওয়ার্ডগুলো আগে তোমরা খাতায় লিখো, যদি হাতের কাছে তোমাদের এখন অন্য কোনো কালারের পেন থাকে সেগুলো দিয়ে লিখে রাখো, যেন তোমার এটা চোখে পড়ে যে দোজ আর নট প্রিপোজিশন, এগুলো প্রিপোজিশন না। এই ওয়ার্ডগুলো প্রিপোজিশনে আমরা ব্যবহার করতে পারবো না যখন আমরা একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করব। এগুলো তোমরা একটু নোট করে রাখো ওয়ার্ডগুলো। আমি কি কি লিখেছি? অ্যান্ড, বাট, সো, এম, ইজ, অ্যান, ওয়াজ, বি, দ্য, অলসো, দ্যাট, দেন, দিস। আমাদের একটা টেন্ডেন্সি থাকে আমাদের ফ্রেন্ডদের খাতা ফলো করার, তাই না? এক্সামের সময় আমরা ফ্রেন্ডদের খাতা ফলো করতে খুব পছন্দ করি, যে আমি পারছি, জানি যে এটার আনসার এটা হবে, কিন্তু তবুও দেখি তো আমার ফ্রেন্ড কি লিখেছে, সেটাই মনে হয় ঠিক। এই কাজটা আমরা কিন্তু করি, তাই না? এখন সেই সময় আমাদের ভুলগুলো হয়। আমি তোমাদের ফার্স্ট টিউটোরিয়ালের যে রাইট ফর্ম অফ ভার্বস করেছিলাম, সেখানে কিন্তু একটা ভুল তোমাদের দেখিয়েছিলাম, তাই না? যে খাতায় আমি কিভাবে চেঞ্জ পেয়েছি, যে কাঠ থেকে হয়েছে সেটা ক্যাট, ক্যাট থেকে হয়েছে সেটা ইট। তো ওই ধরনের ভুল কিন্তু প্রিপোজিশনেও তোমরা করো। কিরকম? এই যে তোমার এক ফ্রেন্ড খাতায় লেখা সুন্দর করতে গিয়ে অনটা লিখলো এভাবে। এখন অনের ওপরে যে দাগটা দিল, সেটার কারণে তোমার মনে হতে পারে যে এটা এ লিখেছে তো হয়তো, তখন তুমি কি করবা? এই অ্যানটা আনসারের সময় তুমি অ্যান লিখে দিলা। বোঝা গিয়েছে? কিন্তু অ্যান একটা প্রিপোজিশনই না, অন হচ্ছে প্রিপোজিশন। অন হয়ে যাচ্ছে কি অ্যান, বুঝেছো? এরপর আমি এখানে কি লিখেছি? যে বি লিখেছি। বিটা ছোট, তোমার দেখা যাচ্ছে বাই। একটা ফ্রেন্ড বাই লিখেছে, সে তোমাকে বলার সময় বলে দিল বাই, কিন্তু তুমি একটুখানি হয়তো বা ভুল শুনেছো তার স্পেলিংয়ের কারণে, তখন সেটা তোমরা লিখে দাও বি। এই ভুলগুলো তোমাদের হয়, এগুলো কমন ভুল। এরপর আরও আছে যে সো, এটা ওই অনের জায়গাতে তোমরা দেখা যাচ্ছে সো লিখে দিচ্ছ অনেক সময়, অথবা
এরকমই যে আরও কয়েকটা জিনিস আছে যে তোমরা দেখে ভুল করছো, যে লেখার সময় তোমরা ভুল করছো। তো এই জিনিসগুলো একটু খেয়াল রাখবে, এই ওয়ার্ডগুলো তোমরা ইউজ করবে না, একেবারেই না। বোঝা গিয়েছে? এখন আসো পড়াতে ফিরে আবার। যেটা বলেছিলাম যে আমরা 5টা ক্ষেত্রে প্রিপোজিশন ব্যবহার করতে পারি, তার ভেতরে ফার্স্ট ওয়ান আমি লিখেছি লোকেশন অ্যান্ড প্লেস, যে কোথায় কিভাবে এইসব জিনিসগুলোকে যখন আমি একটা সেন্টেন্সের সাথে অ্যাড করছি, একটা সেন্টেন্সের সাথে যুক্ত করে বলছি, তখন আমি প্রিপোজিশনগুলো কিভাবে ব্যবহার করি এবং কোন প্লেসের ক্ষেত্রে কোন প্রিপোজিশনটা ইউজ করে সেটা নিয়ে আমরা কনফিউজড হয়ে যাই। চলো তাহলে সেগুলো দেখে নিই। ফার্স্টে আমি লিখেছি অ্যাট। অ্যাটটা তুমি যদি বলো, আমি একটা বক্স আঁকিয়ে দেখাতে পারি যে প্লেস যদি আমি বুঝাই, হয়তো বা বক্সটা সেরকম সুন্দর হয়নি, কিন্তু তোমাদের বোঝার জন্য আই থিঙ্ক যথেষ্ট, যে বোঝা যাচ্ছে যে কি করতে চেয়েছি, কি বুঝিয়েছি। সাপোজ এটা একটা বক্স, এখন এই বক্সটার কোথায় আমি কোনটা ব্যবহার করব, কোন একটা প্লেস যদি আমার বোঝানো হয়, কোন একটা জায়গায় আমি কোনো কিছু রেখেছি যদি আমি বুঝাই, তখন কিভাবে আমি ব্যবহার করব। যদি আমি কোনো কিছু ওপরে আছে বুঝাই, সেক্ষেত্রে অন, কোনো কিছু ওপরে আছে, কোনো একটা জায়গার ওপরে আছে, যেরকম আমি এই রুমটার কি ফ্লোরের ওপরে দাঁড়িয়ে আছি, তো এই যে অন দ্য ফ্লোর, এখানে আমি কোনো কিছুর ওপরের পৃষ্ঠে লাগানো অবস্থায় দাঁড়ানো আছি, তাই না? আমি কিন্তু ভাসছি না শূন্যে, দ্যাটস ওয়াই এখানে হচ্ছে কি অন। কিন্তু এখন কোনো কিছু যদি একটুখানি ওপরে থাকে, সেক্ষেত্রে কি লাগানো অবস্থায় না থাকে কোনো কিছুর ওপরে, সেক্ষেত্রে সেই ওয়ার্ড, সেই জায়গায় আমরা কি ইউজ করব? অ্যাবাভ। আমি মার্কারটা চেঞ্জ করে নেই। অ্যাবাভ অর্থাৎ লাগানো অবস্থায় নেই, এরকমটা যখন আমি বুঝাবো সেক্ষেত্রে বসছে কি অ্যাবাভ। আবার যদি ভেতরে কোনো কিছু থাকে, যে যদি তোমার কোনো কিছুর ভেতরে, একটা বক্সের ভেতরে তুমি কিছু ফল রেখেছো, ফ্রুটস রেখেছো, অথবা একটা বল আছে, এরকমটা যদি বুঝাও, তখন কি ইন দ্য বক্স। ইন দ্য বক্স ভেতরে, এখানে আমি বাহিরে লিখেছি ঠিক আছে, কিন্তু ধরো ভেতরে আছে, সেক্ষেত্রে কি ইন। আবার যদি সেটা সামনে রাখা থাকে, কোনো কিছুর সামনে, সাপোজ আমি এখানে আমার ডাস্টারটা রাখা আমার হাতের উপরে, এখন এটার ভেতরে যদি আমি মার্কার রাখি ইন দ্য কি ডাস্টার, যদি এটার সামনে আমি মার্কারটা রাখি, তখন সেটা কি ইন ফ্রন্ট অফ দ্য ডাস্টার। আবার যদি এটার পেছনে রাখি, ডাস্টারটার পেছনে, যখন তুমি দেখছো না, সেক্ষেত্রে সেটা কি বিহাইন্ড দ্য কি বক্স, বিহাইন্ড দ্য ডাস্টার। আবার যদি নিচে হয় আন্ডার, যদি আমি নিচে বোঝাতে চাই, আন্ডার দ্য টেবিল, দ্য ক্যাট ইজ আন্ডার দ্য টেবিল, যে বিড়ালটা কি টেবিলের নিচে আছে, সেক্ষেত্রে আমি কি ব্যবহার করছি? আন্ডার। এবং সাইডে যদি আমি বোঝাতে চাই, সেক্ষেত্রে কি লিখব? বিসাইড। যদি আমি কি তোমার পাশে বোঝাতে চাই, বিসাইড। আবার যদি তোমার দুজনের ভেতরে হয় একটা জিনিস, যে দুজনের ভেতরে আমি ভাগ করে দিচ্ছি, অথবা দুইটা বক্স আছে, দুইটা বক্সের মাঝামাঝি জায়গা আমি যদি বুঝাই, তখন হচ্ছে কি তোমার বিটুইন। অথবা তোমার দুইটা বক্সের ভেতরে কোনটা বড় কোনটা ছোট সেটা যদি আমি বুঝাই, তখন হবে কি বিটুইন কথাটা আমি ব্যবহার করব। বোঝা গিয়েছে? এখন আরও কয়েকটাতে আসি। এটা হচ্ছে যদি তুমি একটা বস্তুর সাপেক্ষে বলো। আবার আরও এখানে আরও অনেকগুলো আসে, যেমন তোমার একটা জিনিস যখন ক্রস করে যাব, যদি আমি এই পাশ থেকে এই পাশে আসি,
তখন এটা কি, যদি ওপর দিয়ে আমি আসি তখন হবে কি অ্যাক্রস অথবা ওভার। বুঝা গিয়েছে? যে ব্রিজ, তোমার একটা নদী আছে অথবা একটা খাল আছে, সেটার উপর দিয়ে একটা ব্রিজ গিয়েছে, তখন ওভার দ্য রিভার অথবা অ্যাক্রস দ্য রিভার। বুঝা গিয়েছে কোন জায়গায় আমি কোন প্রিপোজিশনগুলো ব্যবহার করছি? একটা বস্তুর সাপেক্ষে। এখন আসো লোকেশন অথবা প্লেসের ক্ষেত্রে। লোকেশন অথবা প্লেস যেটা আমি বলছি, একটা স্থান, জায়গা, সেই জায়গার হিসেবে আমি যদি বলি তখন কিভাবে আমরা ব্যবহার করব। সাপোজ তোমাদের কলেজটা কোথায়? ধানমন্ডিতে, তাই না? তুমি যদি আরও সংক্ষেপে বলো সেটা কি সেন্ট্রাল রোডে। আবার তুমি যদি একটু সেন্ট্রাল রোড থেকে আরেকটু বড় করো, তখন তুমি যাচ্ছ কোথায়? ধানমন্ডি। ধানমন্ডির থেকে যদি আরেকটু বড় স্থানে যাও সেটা ঢাকা। ঢাকা কোথায়? বাংলাদেশে। তো এরকমভাবে তুমি যখন এটা ডেসক্রাইব করবা তখন কিভাবে আসবে? যে আওয়ার কলেজ at our college is situated at Central Road in Dhanmondi of Dhaka of বাংলাদেশ। দেখো আমি যে এখানে লিখেছি সেটা দিয়ে তোমরা দেখতে পারবে যে প্রিপোজিশনের ব্যবহারটা কি। যখন আমরা একটা ছোট জায়গার কথা বলবো, সাপোজ এইটুকু একটা জায়গার কথা বলছি, সেক্ষেত্রে সেটাতে আমরা অ্যাট ব্যবহার করব। কোনো একটা জায়গার ভেতরে অবস্থান অনুযায়ী, কোনো একটা বিশাল জায়গার ভেতরে যদি কোনো একটা ছোট জায়গায় অবস্থান করা হয় সেক্ষেত্রে, অর্থাৎ এখানে আমি এখন অবস্থান করছি এখানে, কিন্তু এই স্থানটা কি তোমার কলেজের ভেতরে, তাই না? তো সেক্ষেত্রে আমার ছোটটা হচ্ছে কি অ্যাট। এখন আবার এই জিনিসটা আমি আর একটু ছোট করি, যে সাপোজ এটা হচ্ছে তোমার অ্যাট, এরপর এটা যদি আমি বলি এটা হচ্ছে তোমার ইন, এরপর ঢাকাকে আমি যদি বলি সাপোজ এটা হচ্ছে ঢাকা, আর এটা হচ্ছে বাংলাদেশ। আমি একটু ছোট করে আঁকলাম, হয়তো বা এত ছোট না, আমি জাস্ট বোঝানোর জন্য যে প্রথমটা হবে কি অ্যাট, তারপরেরটা ইন, এরপরেরটা আমি গিয়ে বলবো অফ, এরপরে যতগুলোই আসবে সবই আমি অফ হিসেবে ব্যবহার করব। কোথাও আমি তোমাদেরকে একটু একটা স্টোরি বলি ছোট, সেটা হচ্ছে কিছুদিন না অনেক দিন আগে আমি একটা পোস্ট পড়েছিলাম ফেসবুকে, যেখানে তোমার লেখা আছে, এটা একটা ফানি পোস্টই ছিল, যে কোন এই মহাজগতের কোনো এক গ্রহে, কোনো এক মহাদেশে, কোনো এক দেশে, কোনো এক মহাদেশের কোনো এক দেশে, কোনো এক শহরের কোনো এক এলাকার কোনো এক বাড়িতে, কোনো এক ঘরের বিছানায় শুয়ে শুয়ে আমি একা চিন্তা করছি। এই যে কথাটা বলা হচ্ছে, অর্থাৎ জায়গাটাকে সে বড় থেকে আস্তে 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 ছোটোর দিকে নিয়ে আসছে। ঠিক একইভাবে এই যে কতগুলো স্থানের কথা সে বলল, তাই না? ঠিক এটা বাংলাতে বললে আমরা শুরু করছি বড় থেকে, আবার ইংলিশে যখন আমরা বলছি সেটা কিন্তু আমি ছোট থেকে আস্তে আস্তে আসছে। যে ইউনিভার্সের কথাটা যখন আসবে, অথবা আমি যখন একটা আমাদের ওয়ার্ল্ডের কথা বলবো, তখন ইউনিভার্সের সাথে ওয়ার্ল্ড, তারপরে হচ্ছে কি তোমার এখানে বলেছে যে একটা কান্ট্রির কথা, কান্ট্রির পর একটা সিটির কথা, সিটির পর একটা বাসার কথা সাপোজ। তো এই যে আমি হাউসের কথা বললাম, তো এখানে আমার ওই হাউস থেকে স্টার্ট হবে, ছোট প্লেসটা থেকে, তারপর আস্তে 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 বড় জায়গায় যাবে। বুঝেছো? তো এরকম যতই থাকুক না কেন তখন আমরা গিয়ে অফ দিব, কিন্তু তুলনা বোঝাতে গেলে ফার্স্টের ছোট স্থানে অ্যাট, দেন ইন, দেন অফ।
বুঝে গিয়েছে? এখানে আমি লিখেছি যে আওয়ার কলেজ ইজ সিচুয়েটেড অ্যাট সেন্ট্রাল রোড ইন ধানমন্ডি অফ ঢাকা অফ বাংলাদেশ। বুঝা গিয়েছে যে দুইটা ইন অথবা অ্যাট ব্যবহার হবে না, ব্যবহারের ক্ষেত্রে তোমার অফটা আমি বড় স্থানগুলোর ক্ষেত্রে ব্যবহার করব। এখন আসো এমং অথবা বিটুইন। এমং এবং বিটুইন দুইটা কিন্তু ইউজ সেম। যখন আমরা কোনো কিছু ভাগ করে দেওয়ার ক্ষেত্রে ব্যবহার করব, বিটুইনটা হচ্ছে দুইজনের মধ্যে, বিটুইনের অর্থ দুজনের মধ্যে, আর এমন হচ্ছে অনেকজনের মধ্যে। সাপোজ কোনো কিছু তুমি ভাগ করে দিচ্ছ, যখন দুজনের মধ্যে ভাগ করে দিবা সেটা হবে কি বিটুইন, এবং অনেকজনের মধ্যে কোনো কিছু ভাগ করে দিচ্ছ তখন হবে এমন। বোঝা গিয়েছে? এরপর আসো টাইম। আজকে আমি এই টাইমটা দিয়েই শেষ করব, টাইমের ব্যবহারটা কি সেটা দিয়ে। এখন টাইমের ব্যবহার আমরা এখানে আমি দেখো 4টা লিখেছি, অ্যাট, অন, ইন, বাই। টাইমটা নিয়ে অ্যাকচুয়ালি আমাদের একটু সমস্যা হয় যে এখানে কিভাবে আমরা প্রিপোজিশনগুলো ব্যবহার করব। মোটামুটি এই কয়েকটা প্রিপোজিশনই ব্যবহার করা হয়। ফার্স্টে আসি অ্যাটে। অ্যাট যেহেতু তুমি স্থানের জায়গায় দেখছো যে ছোট একটা স্থানকে বোঝানো হচ্ছে, সে সময় আমি কি বলছি, তোমার অ্যাট ব্যবহার করছি। ঠিক একইভাবে সময়ের ক্ষেত্রেও যে ছোট সময় যদি আমি বুঝাই, কোনো একটা টাইম বুঝাই, আওয়ার বুঝাই, মিনিট বুঝাই, সেক্ষেত্রে আমি তোমার নাম্বার বুঝাই, সেক্ষেত্রে আমি কি বলবো, অ্যাট ব্যবহার করব। যে অ্যাট 7 o'clock, অথবা at 7:15 AM, I wake up at 7:15 AM, অথবা I woke up, যে আমি উঠেছিলাম ঘুম থেকে, I woke up at 7:15 AM, যে আমি ঘুম থেকে 7টায় উঠি, 7:15 উঠি অলওয়েজ, আবার আমি ঘুম থেকে 7:15 উঠেছিলাম, এরকম যদি তুমি বুঝাও, সেই টাইমের ক্ষেত্রে আমি ব্যবহার করছি কি অ্যাট। এরপর আসো অন। এই জিনিসগুলো একটু মনে রাখবা, আমি কিন্তু কিছু কিছু ওয়ার্ড বলে দিচ্ছি যে তোমার যদি নাম্বারিক সংখ্যাগুলো বুঝায়, কোনো সময় বুঝায়, ঘড়ির সময় বুঝায়, অ্যাকচুয়ালি যে ঘড়ি ধরে তুমি যে সময়গুলো দেখছো সেরকম সময়ের কথা যদি আসে, তখন তুমি কি অ্যাট ব্যবহার করছো। যখন এটা আবার দিন বোঝানো হবে, আমরা অ্যাট, অন, ইন এই কয়েকটা নিয়ে একটু সমস্যায় পড়ে যাই যে অন কখন বলা হচ্ছে। অনের ইউজটা আমি ব্যবহার করব কোনো দিন বুঝাতে গেলে, রেগুলার অলওয়েজ। তুমি অনটা যখন আসবে কোনো আনসার করতে নেবে, যদি দেখো যে কোনো একটা দিনের পূর্বে তোমার অনটা বলা হয়েছে, তখন তুমি গিয়ে চিন্তা ছাড়াই লিখে দিতে পারবে কি অন। যে সাপোজ কোনো একটা সানডের কথা বলা হচ্ছে, সানডে, সেক্ষেত্রে কি হচ্ছে অন সানডে, আই উইল বি দেয়ার অন সানডে, যে আমি রবিবারে সেখানে থাকবো, তাহলে কি আই উইল বি দেয়ার অন সানডে, আমি সানডেতে সেখানে থাকছি। অথবা যদি বলো অন যে মাদার ল্যাঙ্গুয়েজ ডে আমাদের 21শে ফেব্রুয়ারি, তাই না? দ্য প্রোগ্রাম ওয়াজ অ্যারেঞ্জড অন দ্য মাদার ল্যাঙ্গুয়েজ ডে, অর্থাৎ 21শে ফেব্রুয়ারিতে আমরা কি করেছি, প্রোগ্রামটা আয়োজন করেছিলাম। অথবা অন মাই বার্থডে, অথবা কি অন মাই বার্থডে। দেখো প্রত্যেকটার সাথে কিন্তু ডে কথাটা আছে, এরকম ডে কথা যদি উল্লেখ করা থাকে, অথবা যে কোনো একটা দিন, তোমার একটা উৎসবের কথাই বলা হলো ক্রিসমাস ডে, অন ক্রিসমাস, সেক্ষেত্রে ডেটা নেই কিন্তু তোমার ক্রিসমাস কথাটা আছে। অথবা ঈদ উল ফিতর, একটা বিশেষ দিন, এরকম দিনের কথা বলা আছে,
যদি কোনো দিনের নাম উল্লেখ করা থাকে, সেটাতে ডে থাকুক না থাকুক, যদি দিন হয়, দিনকে বোঝানো হয়, সেক্ষেত্রে আমরা কি করব, আমরা চিন্তা ছাড়াই অন লিখে দিতে পারবো, যে এখানে অন হবে, যে অন ক্রিসমাস, অন ঈদ উল ফিতর, অথবা কি ঈদ উল ফিতর, অথবা কি অন পহেলা বৈশাখ। যে পহেলা বৈশাখের সাথে কিন্তু আমরা ডে লিখছি না, জাস্ট এটাকে পহেলা বৈশাখী বলছি, সেক্ষেত্রে আমরা অন পহেলা বৈশাখ লিখতে পারবো, কারণ এটা একটা স্পেসিফিক দিন, তাই না? তো অনের ব্যবহারটা আমরা বুঝেছি। এখন আসো ইন। ইনের ব্যবহার সময়ের ক্ষেত্রে আমি অ্যাটটা বললাম যে একদম নির্দিষ্ট একটা সময়ের কথা বুঝাতে, আবার অনটা বললাম একটা স্পেসিফিক দিনের কথা বুঝাতে। আবার যদি আমি আরেকটা জিনিস বলে নেই, এখানে বলবো যে আর ইনটা হচ্ছে কি তোমার তার থেকে একটু বড় সময় বুঝাতে, যে কোনো বছর, মাস, এসব কথাগুলো যখন আসবে তখন কি তোমার ইনটা হবে। আর যেটা বলছিলাম যে বছরের ক্ষেত্রে বছরের উল্লেখ থেকেও যদি কোনো একটা স্পেসিফিক দিনের কথা বলা হয় তখনও কিন্তু সেখানে অন হবে। এটাতে একটুখানি তোমাদের কনফিউশন হতে পারে, যে এখানে তো দেওয়া আছে 7 মার্চ স্পিচ, অথবা কি 21 ফেব্রুয়ারি, তাই না? 21 ফেব্রুয়ারি কথাটা যদি বলি, সেটা স্পেসিফিক দিন, যেটা আমি বলেছিলাম মাদার ল্যাঙ্গুয়েজ ডে। এরকমও যদি তোমার দেয়া থাকে যে 21 ফেব্রুয়ারি 1952, এরকম করে যদি উল্লেখ থাকে, ফেব্রুয়ারি 1952, সেক্ষেত্রে এখানে আমি দিব কি অন, কারণ এটা একটা স্পেসিফিক দিনের কথা বলা হচ্ছে। কিন্তু যদি এটা কোনো স্পেশাল দিন না হয়, নর্মাল একটা দিন অথবা একটা বছরের কথা এখানে যদি শুধু থাকে, অথবা মাসের কথা থাকে যে ফেব্রুয়ারি, তখন আমার গিয়ে হয়ে যাবে কি ইন ফেব্রুয়ারি 1952, যে ফেব্রুয়ারির 1952 সালে কি ভাষা আন্দোলন হয়েছিল, এরকমটা যদি উল্লেখ করা থাকে, কোনো স্পেসিফিক দিনের কথা বলা না থাকে, তখন গিয়ে কিন্তু আমি ইনটা দিব। বোঝা গিয়েছে? যে যদি আমি লিবারেশন ওয়ারের কথা বলি, সেটা কোন বছর প্লেস ছিল, যে when it took place in 1971 কিন্তু অনেকগুলো ইনসিডেন্ট হয়েছিল সে সময়ই, তাই না? তো এই কথাগুলো যখন আসবে তখন গিয়ে আমি এখানে ইন কথাটা ইউজ করব। ইন 1971 আওয়ার লিবারেশন ওয়ার টুক প্লেস, যদিও একটা ইনসিডেন্ট লিবারেশন ওয়ারটা, কিন্তু এটা অনেকগুলো দিন নিয়ে হয়েছিল, দ্যাটস এখানে হবে কি ইন, অর্থাৎ কোনো একটা বছরের ক্ষেত্রে ইন 1971 এরকম যদি হয়, তখন আমি কি ইউজ করব, ইন কথাটা ইউজ করব। অথবা যদি একটা মাসের কথা বলা হয়, একটা সিজনের কথা বলা হয়, সিজন বলতে আমরা যে 6টা ঋতু জানি, সেগুলোর ক্ষেত্রে ইন সামার, ইন উইন্টার, ইন অটামন, তো এই কথাগুলো যখন আমি বলবো তখন আসবে ইন সামার। আবার যদি আমি মাসের কথা বলি, ইন ফেব্রুয়ারি, যেটা এর আগে লিখেছিলাম, এরকম যে মাস, বছর অথবা কোনো একটা সিজন, কাল, এগুলো বোঝাতে গেলে তখন আমি সেখানে ইন কথাটা ব্যবহার করব। বোঝা গিয়েছে? আবার আসো এখন বাইটা আমি সবসময় একটা ক্ষেত্রে ব্যবহার করি, সেটা হচ্ছে টাইমের শেষ বুঝাতে, যে সময় শেষ বুঝাতে, যে উইদিন অথবা বাই দুটো একই ক্ষেত্রে ব্যবহার করা হয়, যে উইদিন অ্যান আওয়ার, যে আমি এখানে বাই না, এখানে উইদিনটা আমি লিখেছি, পরে বাইটা লিখছি, যে আমি 1 ঘন্টার ভেতরে কাজটা শেষ করব। উইদিন একসাথে হবে, উইদিন অ্যান আওয়ার। এটা কিন্তু একটা কম্পাউন্ড প্রিপোজিশন। কম্পাউন্ড প্রিপোজিশন মিনস দুইটা প্রিপোজিশন একসাথে হয়ে যখন একটা প্রিপোজিশন তৈরি করে, সেটার কাজটাও একটা অর্থই প্রকাশ করে। এরকম যদি হয় যে সময়ের ভেতরে বোঝানো হয়েছে,
তখন আমি কি করব, অ্যান আওয়ার লিখব। ঠিক একইভাবে যদি আমার শেষ টাইম যে 1 ঘন্টার ভেতরে শেষ করবো, এখন 1 ঘন্টার ভেতরে শেষ করতে গেলে আমার কাজটা দেখা যাবে যে 30 মিনিটসও লাগতে পারে, 50 মিনিটসও লাগতে পারে, অথবা 60 মিনিটসও লাগতে পারে। আমি ঠিক মতো টাইমটা দেইনি, বাট আমি 1 ঘন্টার ভেতরেই আমার শেষ হয়ে যাবে এরকমটা বুঝিয়েছি, তখন আমি উইদিন ব্যবহার করছি। এখন যদি আমি তার থেকে শেষ মুহূর্তটা বলি, যেটা আমি বললাম এন্ড অফ দ্য টাইমে আমি বাই ব্যবহার করছি, সেক্ষেত্রে কি হবে, এখানেও দেখো আমি বাই অ্যান আওয়ার লিখেছি, অর্থাৎ 1 ঘন্টাতেই আমার শেষ হবে এরকমটা যদি বুঝাচ্ছি যে এরপর আমাকে আর সময় দেওয়া হবে না, তখন সেটাকে আমি বাই বলবো। যেমন তোমাদের এক্সাম টাইম থাকে 3 আওয়ার্স, 3 আওয়ার্সের পর কিন্তু তোমাদেরকে সময় দেওয়া হয় না। তো ঠিক এই জিনিসটাই এখানে তখন তুমি ইউজ করবে কি, বাই, যে বাই অ্যান আওয়ার, যে তোমাদের 1 ঘন্টার ভেতরে শেষ করতেই হবে, 1 ঘন্টাতেই শেষ করতে হবে, অথবা 3 ঘন্টাতেই শেষ করতে হবে, এরকমটা যখন বোঝানো হবে তখন আমি বাইটা ব্যবহার করব। আশা করি যতটুকু আজকে আমি পড়িয়েছি তোমরা বুঝেছো। এগুলোর ভেতরে যদি কোনো সমস্যা হয় তোমরা আবার একটু বইয়ে দেখবে, তোমাদের বইয়েও কিন্তু এগুলো খুব সুন্দর করে ডেসক্রিপশন আকারে দেয়া আছে। তোমরা যদি একটু মনোযোগ সহকারে পড়ো রুলসগুলো, প্রথম দিকে যদি এখন রুলস তোমরা একটু দেখে ফেলো, পড়ে ফেলো, তোমাদের কিন্তু আর পরবর্তী যে 2 বছর 1.5 বছর তোমরা আছো তখন আর এগুলো ধরতে হবে না। এজন্য অল্প অল্প করে এখন থেকেই তোমরা পড়া স্টার্ট করো। দেখবে যে আমি যেখানে যেগুলো আলোচনা করেছি এগুলোর যদি তুমি দেখো তোমাদের অনেক কিছুই কমপ্লিট হয়ে যাবে। তারপরেও যদি কোনো কোশ্চেন থাকে সেগুলো তোমরা বই দেখলে দেখবে যে পেয়ে ফেলবে, যে হ্যাঁ ডিটেলসে আমি তোমাদের টাইম শর্টস বলে ডিটেলসে অত বেশি ডিটেলসে আমি যেতে পারিনি, মোটামুটিভাবে আমি বুঝিয়ে দিয়েছি। যে এখন তোমরা এগুলো দেখার পরেও যে এক্সাম্পলগুলো আছে এগুলোর দেখবে যে এক্সাম্পল অনেক সুন্দর করে তোমাদের বইয়ে দেয়া আছে, সেগুলো দেখবে। যদি সেখানেও তোমাদের বুঝতে সমস্যা হয় পরবর্তীতে তোমরা এগুলো আমাকে জানাবে, আমি সেগুলোর আনসার দিয়ে পরবর্তী ক্লাসে চেষ্টা করব। তো আজকে এ পর্যন্তই থাকুক, নেক্সট দিন তোমাদের সাথে আবার দেখা হচ্ছে প্রিপোজিশনের বাকি অংশটুকু নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।